আজ 19শে অক্টোবর সকাল বাজে 8:30। এই মুহূর্তে আমাদের গাড়ি চলে এসেছে। আমরা আজকে যাব দিউ, দাদরা, নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ। এই তিনটে ডিস্ট্রিক্টের মধ্যে দিউ হচ্ছে অন্যতম। সেইখানে গিয়ে আমরা দেখব বেশ কিছু স্পট, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ভারতের যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ, দিল্লি, জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পন্ডিচেরি। তো এই দমন অ্যান্ড দিউ, দাদরা, নগর হাভেলি এই কেন্দ্রশাসিত অঞ্চলটি গুজরাট রাজ্যের পাশেই এবং মাত্র 40 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। এখানকার জনসংখ্যা 40,000-এর অল্প কিছু বেশি। তো এই দমন অ্যান্ড দিউ কিভাবে ঘুরবেন এবং ভারতবর্ষের একটা নির্জন দ্বীপ, অনেকেই কিন্তু এরকম একটা খোঁজ করে থাকেন যে একটা সুন্দর বিচ সঙ্গে একটা আইল্যান্ড। তো এই দমন অ্যান্ড দিউ কিন্তু তার জন্য বেশ ভালো। এই দিউ আইল্যান্ডে কিভাবে পৌঁছাবেন এবং কি কি দেখবেন এই সংক্রান্ত নিয়ে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটা। দিউ পৌঁছাতে হলে প্রথমে পৌঁছাতে হবে গুজরাট রাজ্যের ভেরাভাল স্টেশনে। এই ভেরাভাল স্টেশন থেকে সড়ক পথে দিউয়ের দূরত্ব প্রায় 80 কিলোমিটার এবং সময় লাগে 2.5 ঘন্টার মতো। অথবা সোমনাথ দর্শনে গেলে যারা দিউ ঘুরতে যেতে চান, এখান থেকে দিউ ঘোরা খুব সহজ। একটা দিনেই ঘুরে আসা যায় সোমনাথ থেকে। সোমনাথ মন্দিরের আশেপাশে থেকে সেখানে একটা হোটেল নিয়ে সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে সকালে গিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারেন, অথবা দিউতে গিয়েও থাকতে পারেন। এছাড়াও দিউ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, ডিরেক্ট সেখানে কিন্তু চলে যেতে পারেন। গুজরাট এবং তার পার্শ্ববর্তী এই অঞ্চলগুলোতে বেড়ানোর জন্য সব থেকে আদর্শ কিন্তু শীতকাল, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো ওয়েদার থাকে। দিউ যেহেতু আরব সাগরের তীরে অবস্থিত, তাই এখানেও কিন্তু এই একই সময়ে উপযুক্ত টাইম বেড়ানোর জন্য। সোমনাথ থেকে দিউ পর্যন্ত বাসও আছে, কিন্তু সংখ্যায় কম। গাড়ি করে যাওয়াটাই ভালো, ঠিকঠাকভাবে ঘুরে আসা যাবে, টাইম ওয়েস্ট হবে না অ্যাকচুয়ালি। আর এই চারিপাশের যে রাস্তার ভিউটা পুরো কেরলের মতো ভিউ। কেরলে যেরকম চারিদিকে নারকেল গাছের বাগান, এখানেও প্রচুর কিন্তু নারকেল গাছের বাগান, সারি সারি নারকেল গাছ, জমির পর জমি নারকেল গাছে ভর্তি। কাল যখন দেবলিয়াতে যাচ্ছিলাম, দেবলিয়ার যে ইন্টারপ্রিটেশন সেন্টার মানে গির ফরেস্টে সাফারির জন্য, ওই রাস্তাটা গ্রামের ভেতরে ভেতরে সরু রাস্তা, একটু বেশ খারাপ ছিল। আজকের রাস্তা কিন্তু দারুণ সুন্দর, এরকম স্মুথ। আর গুজরাটে আর একটা বিষয় লক্ষ্য করছি যে দুপাশে জমি পুরোপুরি চাষাবাদ এবং প্রচুর শিল্প কলকারখানা, মানে কৃষি এবং শিল্প একদম পরস্পর পাশাপাশি অবস্থান করছে। কেমন লাগছে? এই মুহূর্তে ঘন্টা দেড়েক চলার পর আমরা এখন দাঁড়িয়েছি কাটিনার পেরোনোর পরে হাইওয়ের ধারে একটা রেস্টুরেন্টে বা ধাবাতে। সেখানে রিফ্রেশমেন্টের জন্য হোটেল জায়কা, এখানে সবই ভেজ, কারণ এই সোমনাথ মন্দির চত্বর এবং গুজরাটের বেশিরভাগ অঞ্চলেই কিন্তু ভেজ খাবার দাবার, ভেজ থালি, গুজরাটি, চাইনিজ, বাঙালি, পাঞ্জাবি এরকম থালি পাওয়া যায়। এইদিকে প্রচুর পরিমাণে উইন্ড মিল আছে, বায়ুকল। এই উইন্ড মিলের যে ডানাগুলো এই যে লরি এই ট্রাকে করে নিয়ে যাচ্ছে, উড়ে বাবা, এইদিকে প্রচুর উইন্ড মিল আছে। রাস্তা কিন্তু দারুণ, পুরোটাই ভাবানগর হাইওয়ের উপরে চলছে। তবে বেলা যত বাড়ছে, রোদের জোরও বাড়ছে, সেইভাবে কিন্তু গরমও বাড়ছে এবং একটা ঘাম হচ্ছে, যেটা জলীয় বাষ্পপূর্ণ, তার সাথে যে সামুদ্রিক হাওয়াটা
সেই সামুদ্রিক হাওয়াটাও কিন্তু লবণাক্ত হাওয়া অ্যাকচুয়ালি, একটু সল্টি, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, বাট একটু গরম লাগছে ভালোই। গুজরাটের পুলিশ যে চেকপোস্ট, গুজরাটের চেকপোস্ট পেরোলাম, সেই চেকপোস্ট পেরোনোর পরেই কিন্তু ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেছে। পুরো দুপাশে জলাভূমি আর এই সমুদ্রের জল, লবণাক্ত জল এই জায়গাগুলোতে ঢুকে গেছে, সেটা বোঝাই যাচ্ছে জলাভূমি দেখে। এই যে পুরো দুপাশে এরকম ল্যান্ডস্কেপ, পুরো জলাভূমি এরকম। ওই যে এই তো বোর্ডটা, এই সামনে চেকপোস্ট, এই না দিউ কা চেকপোস্ট, এই যে সামনে দেখা যাচ্ছে ওটাই দিউয়ের চেকপোস্ট। দিউ যেহেতু ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল দমন অ্যান্ড দিউ, সেই দিউতে আমরা যাচ্ছি। দিউ একটা জেলা যার এরিয়া মাত্র 40 বর্গ কিলোমিটার। এই যে দিউ পুলিশ এখানে লেখা আছে। গুজরাট বর্ডার থেকে একটু 2 কিলোমিটার এগিয়ে এসে দিউ পুলিশের এই বর্ডার, এখানে চেকপোস্টে গাড়ি চেক হবে, তারপরে কিন্তু ভেতরে যেতে দেবে। চলে এসেছি আরব সাগরের কিনারায় আবার। আমরা দিউয়ের প্রথমে দেখব গঙ্গেশ্বর মহাদেব টেম্পল। এই হচ্ছে পার্কিং লট। এই মুহূর্তে আমরা চলে এসেছি গঙ্গেশ্বর শিব টেম্পলের কাছে। আর এই হচ্ছে দিউ। দিউ হচ্ছে একটা জেলা যেটা গুজরাট রাজ্যের পাশেই। দমন এবং দিউ, তার সাথে দাদরা এবং নগর হাভেলি, এইগুলো হচ্ছে ইউনিয়ন টেরিটরি, যেটা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। এই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আমরা এসেছি দিউতে। এই দিউ ডিস্ট্রিক্ট হচ্ছে মাত্র 40 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। ভারতের 9তম বিরল জনসংখ্যা এরিয়া। আরব সাগরের কালচে জলরাশি প্রচণ্ড পরিমাণে হাওয়ার দাপটে ধাক্কা খাচ্ছে এসে পারে, আর এইখানে দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। বাবা গঙ্গেশ্বর। সমুদ্রের নিচে এরকম কয়েকটা সিঁড়ি ভেঙে নামলেই এরকম গঙ্গেশ্বর শিব টেম্পল। এই হচ্ছে দিউয়ের সেন্ট পল চার্চ। এটা পর্তুগিজদের দ্বারা তৈরি। পর্তুগিজরা যখন ভারতে এসেছিলেন এবং এই দমন দিউ অধিকার করেছিলেন, তখনই এই চার্চ তাদের হাত দিয়ে বানানো হয়েছে। এই পিলারের স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে এত পুরনো, এবং এই শিল্পকলা এখনকার নয় কিন্তু।
এই মুহূর্তে আমরা দিউ ফোর্টে, এই হচ্ছে দিউ ফোর্টের গেট। এখানে কোনো টিকিট লাগবে না। এই ফোর্টের বাইরে অনেক কাজু, আমন্ড, পেস্তা, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে। সস্তায় আছে বেশ ওই ড্রাই ফ্রুটসগুলো, তো ভালোই মোটামুটি। ওইখানে একটা লাইট হাউসের মতো আছে। এই হচ্ছে আরব সাগরের একটা চ্যানেল এসে এদিকে এই বরাবর এইরকমভাবে চ্যানেলটা তৈরি হয়ে আছে। এখানে লাইট আছে, সন্ধ্যের পরে লাইটটা জ্বললে ভালোই লাগবে, বোঝাই যাচ্ছে। তো এই ফোর্টটা 5টার পরে বন্ধ হয়ে যায়। ফোর্টের ভেতরে যাওয়ার জন্য এরকম ব্যাটারি চালিত গাড়ি আছে, যাওয়া আসা মিলে 50 টাকা। ওই একদম লাইট হাউস পর্যন্ত নিয়ে যাবে, কিছুক্ষণ ঘোরাবে, মানে ওখানে নামিয়ে দেবে, কিছুক্ষণ ঘুরে আবার ফিরে আসা যাবে। চললাম ব্যাটারি চালিত গাড়িতে, 50 টাকা করে যাওয়া এবং আসা। ওই ওপরে লাইট হাউস পর্যন্ত ছেড়ে দেবে, আবার ফিরে আসবো। এই ফোর্টটাও পর্তুগিজদের দ্বারাই তৈরি, 400 থেকে 500 বছরের পুরনো। তো সেই ফোর্টে আমরা এসেছি, দিউ ফোর্ট। এত দূর থেকে এসেছি যখন, এত রোদের জন্য ভয় পেয়ে লাভ নেই, কারণ গাড়ির ব্যবস্থা তো আছেই। যেহেতু টিকিট নেই, 50 টাকা গাড়িতে দিয়ে চলে এলাম। বাহ, ওপরে কিন্তু ঠান্ডা হাওয়া আছে। এই হচ্ছে লাইট হাউস। এই লাইট হাউসের কাছে হেঁটে উঠতে হবে। এটা বিরাট স্টিপ, এই জায়গাটা স্লোপ আছে একটা। তো এই গুজরাট, দমনদিউ এগুলো বেড়াতে এলে আমার মনে হয় শীতকালই বেস্ট। এখনও পর্যন্ত সেইভাবে ঠান্ডা পড়েনি। অক্টোবর মাসের 2nd উইক পেরিয়ে গেছে, তাও কিন্তু এখনও বেশ রোদের জোর। ওই দূরে দেখা যাচ্ছে দিউ সিটি, মাঝে আবার এক সমুদ্রটা এইভাবে খাঁড়ির মতো ঢুকেছে, তারপরে আবার ওইদিকে বিচ। আর এই হচ্ছে ফোর্টের ওপরে লাইট হাউস। ফোর্টের ওপর যে কামানগুলো রয়েছে ঠিক এইভাবে একেবারে সমুদ্রের দিকে নিশানা লাগানো আছে, যে তখনকার দিনে ঠিক এইভাবেই রাজারা ফোর্ট থেকে নিশানা করে শত্রুপক্ষকে আক্রমণ চালাতো। যদি শত্রুপক্ষ এখানে অ্যাটাক করে সেইভাবে কিন্তু আক্রমণ করত। আর সেই তখনকার এই যে কামানের যে লোগো এখনও আছে। এই যে ফোর্ট, বিশাল বড় এরিয়া। আর দূরে ওই আরব সাগরের উপরে যারা মৎস্যজীবীরা আছে দেখতে পাচ্ছি, দূরের জলটা কিন্তু ডিপ সবুজ। আর এই পাড় বরাবর জলটা দুটো কালার মিক্সড হয়ে গেছে, এখানে ঘোলাটে টাইপের। জলটা সব সময় কিন্তু এইরকম এই খাড়া পাড়গুলোর ওপরে ধাক্কা খাচ্ছে। আমরা ওই দূরে ছিলাম, ওইখানে হচ্ছে কুকরি যে জাহাজের মডেলটা ওইখানে আছে, চার্চটা দেখে এলাম। ফের এই হচ্ছে আরব সাগর, এরকম দিউ সিটি। এই ফোর্টের ওপর থেকে এরকম একটা 360 ডিগ্রি ভিউ। উনিশশো সালে এই পাথর ফলকটা বসানো হয়েছিল, সেটা তার নিশানা এখানে রয়েছে এখনো। ফোর্টের ভেতরে এই যে জানালা দিয়ে বিভৎস হাওয়া আসছে সমুদ্রের। এই যে সমুদ্রের যে পুরো হাওয়াটা এরকমভাবে দারুণ একটা, মানে শান্তির হাওয়া যাকে বলে আর কি। এটা হচ্ছে দিউতে আমরা আজকে লাঞ্চটা সারবো। অনেক রকম মেনুর অপশন, তবে আমাদের বেঙ্গলি থালির মতো নেই। এই হচ্ছে সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, কাথিয়াটি, গুজরাটি, পাঞ্জাবি এরকম ডিশ আছে। হোটেল আপার যেটা থেকে এরকম মেনু আছে। আমরা ডাল ফ্রাই, রাইস, চাপাটি আর একটা মিক্সড ভেজ নিয়েছি, আলা কার্ট নিয়েছি। এখানে গুজরাটি থালি আছে, পাঞ্জাবি থালি আছে,
তো সেটা নিচ্ছি না। আর এই হচ্ছে আরব সাগরের ভিউ। এই আরব সাগরের ভিউ দেখতে দেখতে আমরা এখানে করব, লাঞ্চটা সারবো। লাঞ্চের জন্য এরকম টেবিল আছে, এরকম একটা ভিউ, ওয়াশ বেসিন। আপার গার্ডেন রেস্টুরেন্ট, এই যে এই হোটেলটা হোটেল আপার, এদের ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যদি প্রয়োজন হয় এই দিউতে এসেও থাকতে পারেন। বেশ অ্যারিস্টোক্রেট এবং কোয়ালিটিপূর্ণ হোটেল আছে, একদম জানলা থেকে আরব সাগরের ভিউ পাবেন। এটা দুটো প্লেন রুটি और दो दे दीजिए, दाल फ्राई, मिक्स्ड वेज और एक राइस, हाँ स्टीम राइस, ठीक है। ভেজ আর এই হচ্ছে ডাল ফ্রাই। এই পর্যন্ত যাচ্ছে, এক বালতি হলো এই পর্যন্ত যাচ্ছে, মানে ডেপটা দেখে নেন একদম কম। আর এই হচ্ছে দুটো রুটি, আর এটা কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়েছে না। এ হচ্ছে মিক্সড ভেজ, মিক্সড ভেজটা ভালোই করেছে, ওপরে বাটারে গার্নিশ করা আছে, এরকম লেবু দিয়ে ডাল দিয়ে মাখিয়ে ভাত। মানে কতদিন যে মাছ খাইনি তার কোনো ঠিক নেই, মাছ পেলে তো দারুণ হতো। এই ডাল ভাত আর মিক্সড ভেজ দিয়েই আজকে সেরে নিই। টেস্ট আছে, ভালোই হয়েছে। এরকম কাঁচা পেঁয়াজ, দারুণ সুন্দর টেস্ট, খিদের পেটে দারুণ লাগছে। কালকে যেটা গির পার্ক যাওয়ার পথে খেয়েছিলাম তার থেকে অনেক ভালো, দারুণ টেস্ট। কিন্তু সমুদ্র দেখতে দেখতে খাচ্ছি, এটা একটা অন্য রকমের আরাম। কেমন লাগছে? খাবারটা খুব টেস্টফুল, মানে আর রুটি দিয়ে এই মিক্স ভেজটা খুব ভালো লাগছে। সবজিটা খুব টেস্টফুল, পনির দেওয়া আছে, ক্যাপসিকাম, সব রকম কিছু দেওয়া আছে। খুব রুটিটাও খুব নরম। আমরা যে খাচ্ছি এটা কিন্তু ভালো, কালকের থেকেও ভালো এটা। তো এটা মিক্স ভেজটা কিন্তু ভালো হয়েছে। এই হচ্ছে আইএনএস কুকরি সাবমেরিনের একটা মডেল, যেটা পাকিস্তানের সাথে 1971 যুদ্ধে ব্যবহার হয়েছিল। ভারতীয় নৌবাহিনীর এক অন্যতম নিদর্শন হলো এই আইএনএস F149। এর সাথে জড়িয়ে রয়েছে এক বিরাট ইতিহাস। ভারতের এই নৌবাহিনীর জাহাজ ছিল কুকরি আইএনএস 149, যেটা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় 9 ডিসেম্বর 1971 সালে দিউয়ের উপকূলে 40 নটিক্যাল মাইল দূরে ডুবে যায় পাকিস্তানের থেকে আক্রমণের ফলে, এবং তার ফলে মারা গিয়েছিল 18 জন অফিসার এবং 176 জন নাবিক। এই আইএনএস কুকরির মেন ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্রনাথ মুল্লা। এই হচ্ছে দিউয়ের সমুদ্র। আমরা ওই দূরে গঙ্গেশ্বর শিব টেম্পল দেখে এলাম। এরপর এই যে গাড়িগুলো, এই ব্যাটারি চালিত গাড়ি করে আসতে হচ্ছে। এটা এনারা আসা যাওয়া মিলে 15 মিনিট টাইম দিচ্ছে, নিয়ে যাওয়া নিয়ে আসা, 50 টাকা পার হেড টিকিট। দারুণ গরম আজকে, এই গরম ওয়েদারটা মানে কাহিল করে দিচ্ছে পুরো। জল খেতে হবে প্রচুর পরিমাণে, জলের বোতল কিন্তু সঙ্গে রাখতেই হবে। এখান থেকে ভিউটা একবার দেখাই নিচে। এই হচ্ছে ভিউ, আরব সাগরের ঢেউ এসে সর্বদা ওখানে ধাক্কা খাচ্ছে সমুদ্রের পাড়ে। এই হচ্ছে আমাদের নেক্সট স্পট হচ্ছে কুফরি জাহাজ, সেটা যে জাহাজটা যুদ্ধ জাহাজ হিসাবে ব্যবহার হয়েছিল 1971 পাকিস্তানের সাথে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, সেটা রাখা আছে এই ফোর্টের কাছে, দিউ ফোর্টের কাছে এবং আরব সাগরের ওপরে। এর আগে আমরা যেটা দেখলাম ওই মডেলটা দেখলাম আরব সাগরের উপরে রাখা ছিল, ওখানে একটা দ্বীপের ওপরে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, বাচ্চাদের 50, বড়দের 100। টিকিট কাটার একমাত্র উপায় হচ্ছে কার্ডে, ইউপিআই বা ক্যাশ চলবে না। এই মুহূর্তে টাইম অনেকটা শর্টেজ হয়ে গেছে, প্রায় 3:30 বাজছে। আমাদের এখান থেকে আবার ফিরতে হবে গুজরাটের সোমনাথে, কারণ এখান থেকে প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। এছাড়াও আমরা নাগোয়া বিচ দেখব, নাগোয়া বিচ দেখে আমরা বেরিয়ে যাব। এই তো নাগোয়া বিচে চলে এসেছি আমরা।
নাগোয়া বিচে এরকম বড় খেজুর গাছ রয়েছে সারি দিয়ে, প্রচুর খেজুর গাছ। এই বীজটা খুব সুন্দর বীজ, একটা ধনুকের মতো বীজটা। এই হচ্ছে নাগোয়া বিচে ঢোকার রাস্তা। এই হচ্ছে বিচের পাশে এরকম কিছু ছোট ছোট দোকান রয়েছে। বিচটা পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাও খুব সুন্দর মতো। এরকম বিচ ড্রেস পাওয়া যাচ্ছে, এখানে স্নান করা যায়, অনেকেই স্নান করে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে, বোট রাইড এসব। হ্যাঁ, ওই হচ্ছে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দিউ এয়ারপোর্ট, একদম আরব সাগরের তীরেই। আর ওই হচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি চলছে, স্পিড বোট অ্যাক্টিভিটি। এইদিকে বিচটায় প্রচুর লোকজন আছে। আর ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটির জন্য এখানে একটা কাউন্টার আছে এই সামনে, এই কাউন্টার থেকে টিকিট নিয়ে ওয়াটার স্পোর্টস করা যাবে, ওইখানে আছে। এই মুহূর্তে সূর্য মেঘে ঢেকে গেছে। এই বিচে এসেছি আমরা, নাগোয়া বিচে। নাগোয়া বিচে প্রচণ্ড জলের স্রোত, এখানে মানুষজন স্নান করছে, অনেকেই ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে। আর বিচটা পুরো এরকম ধনুকের মতো বেঁকে আছে, এই যে দেখুন এই দিকটা পিছনের দিক, আর একটু অন্য সাইডটাও আপনাদের দেখাই। এই হচ্ছে একটা সাইড, এইভাবে বিচটা ঘুরছে। এই হচ্ছে টোটাল একদম আধখানা চাঁদের মতো, অর্ধচন্দ্রাকৃতি বা ধনুকের মতো বেঁকে আছে বিচটা। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন বিচ, দিউয়ের সব থেকে ভালো বিচ এটাই। এই চলছে প্যারাসিলিং অ্যাক্টিভিটি। এখন ওয়েদার খারাপ হয়ে গেছে তাই আমরা নামছি না, আমাদের তাড়াও আছে। আজকের এই পর্বে দিউ ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।